বাংলাদেশের জ্বালানি খাতে কি শুধু একজন শীর্ষ কর্মকর্তার বদলি হয়েছে, নাকি এর আড়ালে বদলে যাচ্ছে পুরো জ্বালানি বাজারের নিয়ন্ত্রণ কাঠামো? ২৬ জুলাই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমানকে ওএসডি করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপনে এর কারণ বিস্তারিতভাবে বলা হয়নি। তবে একই সময়ে বেসরকারি খাতে জ্বালানি আমদানি ও বিপণনের সুযোগ নিয়ে যে আলোচনা চলছে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে সামনে এসেছে। কারণ জ্বালানি শুধু একটি ব্যবসা নয়, ডিজেল মানে পরিবহন, ডিজেল মানে কৃষির সেচ, পেট্রোল ও অকটেন মানে মানুষের চলাচল, ফার্নেস অয়েল মানে শিল্প কারখানার উৎপাদন। অর্থাৎ তেলের বাজারের নিয়ন্ত্রণ যেখানে যায়, অর্থনীতির একটি বড় অংশের নিয়ন্ত্রণও কার্যত সেখানেই চলে যায়। আর ঠিক এই জায়গাতেই সামনে এসেছে বসুন্ধরা গ্রুপের নাম। সায়েম সোবহান আনভীরের নেতৃত্বাধীন এই শিল্প গোষ্ঠী দীর্ঘদিন ধরে জ্বালানি ও পেট্রোলিয়াম খাতে নিজেদের অবস্থান তৈরি করছে। তাদের নিজস্ব তথ্য অনুযায়ী গ্রুপের জ্বালানি ব্যবসার আওতায় বিটুমিন, ডিজেল ও ফার্নেস অয়েল উৎপাদন এবং বিপণনের কার্যক্রম রয়েছে। এখন আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে, বেসরকারি প্রতিষ্ঠানকে যদি পরিশোধিত জ্বালানি সরাসরি বিদেশ থেকে এনে নিজেদের নেটওয়ার্কে বাজারজাত করার সুযোগ আরও বিস্তৃত করা হয়, তাহলে রাষ্ট্রীয় সংস্থা বিপিসির ভূমিকা কোথায় গিয়ে দাঁড়াবে? এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। বেসরকারি অংশগ্রহণের নীতিগত আলোচনা একেবারে নতুন নয়। ২০২৩ সালে সরকারের খসড়া নীতিতে বেসরকারি রিফাইনারিকে প্রথম ৩ বছর উৎপাদিত জ্বালানির অন্তত ৬০% বিপিসির কাছে এবং সর্বোচ্চ ৪০% নিজস্ব নেটওয়ার্কে বিক্রির সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল। পরবর্তীতে বসুন্ধরা জ্বালানি বিপণনের অনুমোদন ঘিরেও একই ধরনের কাঠামো সামনে আসে। নীতির শর্ত অনুযায়ী প্রথম ৩ বছর ৬০% বিপিসির কাছে এবং ৪০% নিজস্ব ব্যবস্থাপনায় বিক্রির সুযোগ রাখা হয়। পাশাপাশি দেশজুড়ে ৩৮৮টি ফিলিং স্টেশন বা ডিস্ট্রিবিউটর নিয়োগের সুযোগের কথাও উঠে আসে। অর্থাৎ বিষয়টি শুধু তেল আমদানির অনুমতি নয়, এর সঙ্গে যুক্ত হচ্ছে আমদানি, সংরক্ষণ, পরিবহন, ডিপো, ফিলিং স্টেশন এবং নিজস্ব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। এক কথায় জ্বালানি সরবরাহের পুরো চেইনের একটি বড় অংশ বেসরকারি হাতে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। বসুন্ধরার এই জ্বালানি সাম্রাজ্যের ভিত্তি অবশ্য আরও আগের। ২০২০ সালে কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় গ্রুপটির বড় বিটুমিন প্ল্যান্ট চালু হয়। দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী প্ল্যান্টটির বার্ষিক উৎপাদন সক্ষমতা ছিল প্রায় ৯ লাখ টন এবং প্রকল্প ব্যয় ছিল প্রায় $১৪৩.৭ মিলিয়ন। কিন্তু বিটুমিনের গল্প এখানেই শেষ নয়। ক্রুড অয়েল পরিশোধনের প্রক্রিয়ায় শুধু একটি পণ্য তৈরি হয় না, বিভিন্ন ধরনের উপজাত ও পেট্রোলিয়াম পণ্য পাওয়া যায়। আর সেখান থেকেই শুরু হয় জ্বালানি বাজারে আরও বড় প্রবেশের পথ। বেসরকারি প্ল্যান্টের উৎপাদিত ডিজেল, ফার্নেস অয়েল সহ বিভিন্ন পণ্য কে কিনবে, কোথায় বিক্রি হবে এবং কোন দামে বিক্রি হবে, সেটি নিয়ে দীর্ঘদিন ধরেই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও বেসরকারি ব্যবসায়িক স্বার্থের মধ্যে টানাপোড়েন রয়েছে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার কেন্দ্রীয় প্রতিষ্ঠান হচ্ছে বিপিসি। আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি সংগ্রহ, আমদানি, মজুত এবং দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের ক্ষেত্রে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে বাজারে বেসরকারি অংশগ্রহণ বাড়লে বিপিসির একক নিয়ন্ত্রণ স্বাভাবিকভাবেই কমবে। সরকারের যুক্তি হতে পারে, বেসরকারি বিনিয়োগ বাড়লে আমদানির উৎস বাড়বে, অবকাঠামো বাড়বে, প্রতিযোগিতা তৈরি হবে এবং সরবরাহ ব্যবস্থাও শক্তিশালী হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রতিযোগিতা যদি শেষ পর্যন্ত কয়েকটি বড় প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, তাহলে সাধারণ মানুষ কতটা সুবিধা পাবে? এখানেই বাংলাদেশের এলপিজি বাজারের অভিজ্ঞতা বারবার সামনে আসে। এলপিজি খাতে বেসরকারি কোম্পানির বড় অংশগ্রহণের পর বাজারে বহু ব্র্যান্ড তৈরি হলেও সরকার নির্ধারিত দামের সঙ্গে বাস্তব বাজার দরের ব্যবধান নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। ভোক্তা অধিকার ও জ্বালানি বিশেষজ্ঞদের একটি অংশ তাই মনে করেন, শুধু বেসরকারি অংশগ্রহণ বাড়ালে প্রতিযোগিতা নিশ্চিত হয় না, দরকার কার্যকর নিয়ন্ত্রণ, স্বচ্ছ আমদানি ব্যবস্থা এবং শক্তিশালী নজরদারি। আর ডিজেলের ক্ষেত্রে ঝুঁকিটা আরও বড়। বাংলাদেশের পরিবহন ব্যবস্থা ডিজেল নির্ভর। ট্রাক থেকে বাস, কৃষির সেচ পাম্প থেকে শিল্প কারখানা, অসংখ্য খাত সরকারি ডিজেলের ওপর নির্ভরশীল। ফলে ডিজেলের সরবরাহে বড় ধরনের সমস্যা হলে তার প্রভাব শুধু পাম্পে দেখা যাবে না, কয়েকদিনের মধ্যেই পরিবহন ব্যয় বাড়তে পারে, কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে এবং পণ্যের দাম বাড়ার চাপ তৈরি হতে পারে। আর আন্তর্জাতিক বাজারে যুদ্ধ বা বড় ধরনের সংকট তৈরি হলে ঝুঁকি আরও বাড়ে। এমন পরিস্থিতিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শুধু লাভ লোকসানের হিসাব দিয়ে সিদ্ধান্ত নিতে হয় না, তাকে জাতীয় প্রয়োজনের হিসাবও করতে হয়।
2026 সালে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে বাংলাদেশকে নতুন করে চাপের মুখে পড়তে হয়েছে। এমন পরিস্থিতিতে সরকার কৌশলগত জ্বালানি মজুদ 60 দিন থেকে 2026 সালের শেষ নাগাদ 71 দিন এবং 2027 সালের মধ্যে 90 দিনে উন্নীত করার পরিকল্পনা জানিয়েছে। এই তথ্যটি খুব গুরুত্বপূর্ণ, কারণ একদিকে রাষ্ট্র জ্বালানি মজুদ বাড়িয়ে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে, অন্যদিকে একই সময়ে বাজারে বেসরকারি অংশগ্রহণ বাড়ানোর প্রশ্ন উঠেছে। তাই দুটো নীতির মধ্যে ভারসাম্য কতটা রাখা হবে সেটি এখন বড় বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, একজন কর্মকর্তা কেন সরিয়ে দেওয়া হলো? রেজানুর রহমানকে 26 জুলাই ওএসডি করার সরকারি আদেশে কারণ উল্লেখ করা হয়নি, তবে সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে বেসরকারি অংশগ্রহণ এবং কিছু প্রভাবশালী প্রতিষ্ঠানের জ্বালানি আমদানির যোগ্যতা নিয়ে তিনি চাপের মধ্যে ছিলেন বলে বিভিন্ন সূত্র দাবি করেছে, কিন্তু এই দাবির স্বাধীন সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি। সুতরাং এখানে সিদ্ধান্ত দেওয়ার আগে প্রশ্ন করাটাই জরুরি, একজন কর্মকর্তার বদলি কি প্রশাসনিক স্বাভাবিক সিদ্ধান্ত, নাকি জ্বালানি খাতের বড় নীতিগত পরিবর্তনের সঙ্গে এর কোনো যোগসূত্র আছে? উত্তরটি তদন্ত ও সরকারি ব্যাখ্যার মাধ্যমে পরিষ্কার হওয়া উচিত, কারণ জ্বালানি খাত নিয়ে সিদ্ধান্ত কোনো একটি কোম্পানিকে কেন্দ্র করে নেওয়া হলে চলবে না। এখানে রাষ্ট্রের স্বার্থ, ভোক্তার স্বার্থ এবং বিনিয়োগকারীর স্বার্থ তিনটাকেই একসঙ্গে দেখতে হবে। বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের অন্যতম বড় শিল্প গোষ্ঠী এবং তাদের ব্যবসা বহু খাতে বিস্তৃত। সায়েম সোবহান আনভির গ্রুপটির ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের নিজস্ব ওয়েবসাইটে বলা হয়েছে, ভবিষ্যৎ রিফাইনারি প্রকল্পের মাধ্যমে দেশের পরিশোধিত জ্বালানি চাহিদার বড় একটি অংশ পূরণের লক্ষ্য রয়েছে। এটি ব্যবসায়িকভাবে বড় পরিকল্পনা, কিন্তু রাষ্ট্রের জন্য প্রশ্ন আরও বড়। কোনো একটি কোম্পানি যত বড়ই হোক, জাতীয় জ্বালানি বাজারের গুরুত্বপূর্ণ অংশ যদি তার উপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে সেই বাজারে প্রতিযোগিতা এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কিভাবে নিশ্চিত করা হবে? এখানেই রাজনৈতিক প্রশ্নও চলে আসে। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই ব্যবসা, রাজনীতি এবং নীতি নির্ধারণের সম্পর্ক নিয়ে আলোচনা আছে। সরকার বদলায়, রাজনৈতিক সমীকরণ বদলায়, কিন্তু বড় ব্যবসায়িক গোষ্ঠীগুলোর সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক নিয়ে প্রশ্ন থেকেই যায়। নতুন রাজনৈতিক বাস্তবতায় তাই পুরনো ব্যবসায়িক প্রভাবের জায়গায় নতুন করে কোনো গোষ্ঠীর প্রভাব তৈরি হচ্ছে কিনা সেটিও জনসমক্ষে পরিষ্কার হওয়া দরকার। বিশেষ করে যে রাজনৈতিক পরিবর্তনের কথা বলে মানুষ নতুন বাংলাদেশ প্রত্যাশা করেছে, সেখানে নীতি নির্ধারণের প্রতিটি বড় সিদ্ধান্তের স্বচ্ছতা আরও বেশি প্রয়োজন। কারণ প্রশ্নটা বসুন্ধরা বনাম বিপিসি নয়, প্রশ্নটা হলো বাংলাদেশের জ্বালানি বাজার কার স্বার্থে পরিচালিত হবে। রাষ্ট্রের হাতে থাকবে কৌশলগত নিয়ন্ত্রণ, আর বেসরকারি প্রতিষ্ঠান পাবে প্রতিযোগিতার সুযোগ। এটি একটি সম্ভাব্য মডেল, কিন্তু সেই মডেলে দরকার কঠোর শর্ত, উন্মুক্ত দরপত্র, প্রকাশ্য তথ্য, শক্তিশালী নিয়ন্ত্রক ব্যবস্থা এবং কোনো প্রতিষ্ঠানের জন্য বিশেষ সুবিধা না দেওয়ার নিশ্চয়তা। একই সঙ্গে বেসরকারি বিনিয়োগকে শত্রু হিসেবে দেখাও ঠিক হবে না। নতুন রিফাইনারি হলে কর্মসংস্থান তৈরি হতে পারে, অবকাঠামো বাড়তে পারে, আমদানির উপর চাপ কমতে পারে এবং সরবরাহের নতুন পথ তৈরি হতে পারে। কিন্তু বিনিয়োগের সুবিধা তখনই জনগণের কাছে পৌঁছাবে যখন বাজারে প্রকৃত প্রতিযোগিতা থাকবে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নীতিটি কিভাবে বাস্তবায়ন করা হচ্ছে, কে আমদানি করবে, কতটা করবে, কোন দামে করবে, কোথায় মজুত করবে, কার কাছে বিক্রি করবে এবং সংকটের সময় রাষ্ট্রের নির্দেশ কতটা মানতে হবে। প্রতিটি প্রশ্নের উত্তর আগে থেকেই পরিষ্কার থাকা দরকার, কারণ জ্বালানি কোনো সাধারণ পণ্য নয়। এর দাম বাড়লে শুধু গাড়ির খরচ বাড়ে না, বাড়ে পরিবহন খরচ, কৃষি খরচ, উৎপাদন খরচ এবং শেষ পর্যন্ত মানুষের জীবনযাত্রার ব্যয়। আর সেই কারণেই 26 জুলাইয়ের একটি প্রশাসনিক আদেশ এখন শুধু একজন কর্মকর্তার বদলি হিসেবে দেখা যাচ্ছে না। এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের জ্বালানি বাজারের ভবিষ্যৎ কাঠামো, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের সীমা এবং বড় ব্যবসায়িক গোষ্ঠীগুলোর ভূমিকা। সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে কারো বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগ নয়, বরং দরকার স্বচ্ছ তদন্ত এবং প্রকাশ্য ব্যাখ্যা। কারণ বাংলাদেশের মানুষ জানতে চায়, জ্বালানি বাজার কি সত্যিই প্রতিযোগিতামূলক হবে, নাকি রাষ্ট্রীয় একচেটিয়ার জায়গায় বেসরকারি একচেটিয়া তৈরি হবে। শেষ পর্যন্ত তেল কার হাতে থাকবে সেটি একমাত্র প্রশ্ন নয়। আসল প্রশ্ন হলো, তেলের উপর সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কার হাতে থাকবে? রাষ্ট্রের হাতে, বাজারের হাতে, নাকি কয়েকটি শক্তিশালী ব্যবসায়িক প্রতিষ্ঠানের হাতে? বাংলাদেশের জ্বালানি রাজনীতির আগামী অধ্যায় নির্ধারণ করবে এই উত্তরই। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।